আজকে আমরা যেই টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হলো ট্রাইএক্সিয়াল টেস্ট। তো ট্রাইএক্সিয়াল টেস্ট থেকে আমরা সয়েলের মেজর যে দুটো প্যারামিটার অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন এবং কোহেশন অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেক্টলি আমাদের সয়েলের শেয়ার স্ট্রেংথ সেটা ক্যালকুলেশন করতে পারি। আর ট্রাইএক্সিয়াল টেস্টকে বলা হয় মোস্ট সফিস্টিকেটেড ইকুইপমেন্ট অ্যান্ড এটার রেজাল্টটা হলো সবচেয়ে রিলায়েবল রেজাল্ট। তো আমাদের আন্ডারগ্রেডের যে ল্যাব যেটা আছে 344, এই ল্যাবে আমরা এই টেস্টটা করব না, কিন্তু এটার বেসিক আমাদের থিওরিতে আছে, এটা আমরা আলোচনা করব এবং পরবর্তীতে আমরা যদি রিসার্চ ওয়ার্কের জন্য অথবা পোস্ট গ্রাজুয়েশনে তো ভাবে কোনো ল্যাব নেই, বাট প্রয়োজন আমাদের রিসার্চ পারপাসে যদি সয়েলে টেস্ট করার প্রয়োজন পড়ে তখন আমরা করব। তো এটা একটু এক্সপেন্সিভ, এই কারণেই আসলে আন্ডারগ্রেড ওভাবে করা হয় না, বাট বেসিক সম্পর্কে একটু আইডিয়া রাখা প্রয়োজন হয়। তো শুরুতে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো যে টেস্ট সেটআপটা কিভাবে থাকে, এই হলো একটা বিষয়। আর শুরুতে যে কথাটা বলে এসেছি যে এটাকে মোস্ট সফিস্টিকেটেড ইকুইপমেন্ট বলা হয় এবং এটার রেজাল্টটা খুবই রিলায়েবল রেজাল্ট দেয়। আচ্ছা, তো সেটা কেন বলা হচ্ছে, এটার বলার পিছনে কারণটা কি? তো সেটার জন্য আমি এই সেটআপটা নিয়ে আলোচনা করব এবং এর মাধ্যমে বোঝা যাবে কেন এটাকে সফিস্টিকেটেড অ্যান্ড রিলায়েবল বলা হচ্ছে। তো সেটা বোঝার আগে আমাকে আমার নেচারে সয়েল কিভাবে থাকে সেটা একটু তোমাদেরকে শেয়ার করার প্রয়োজন। তো সেটা আমি ফার্স্টে একটু দেখাচ্ছি যে আমরা নেচারে যখন একটা সয়েল কালেক্ট করি বা একটা সয়েলের উপর যখন একটা লোড অ্যাপ্লাই করি তখন সয়েল কি অবস্থায় থাকে এবং কিভাবে ফেইল করে। তো আমি ধরে নিলাম যে কোনো একটা পার্টিকুলার ডেপথে আমি একটা সয়েল ব্লক ধরে নিলাম। এটা হলো কি আমার সয়েল ব্লক, যেই সয়েল ব্লকটাই আমার অ্যাকচুয়ালি কনসিডারেশনের মধ্যে আছে। এই সয়েল ব্লকটা কিভাবে ফেইল করে, এর বিহেভিয়ারটা কেমন হয়, সেটাই হলো আমাদের মেইন কনসার্ন। এটা ধরে নিলাম আমরা 7 ফিট 8 ফিট ডেপথের একটা পার্টিকুলার সয়েল। তাহলে যদি একটা সয়েল থাকে তাহলে এই সয়েলের উপরে একটা ভার্টিক্যাল ফোর্স কাজ করবে, তার সেলফ ওয়েট একটা কাজ করবে, একটা সেলফ ওয়েট কাজ করবে, যে সেলফ ওয়েটটাকে আমরা নর্মালি সিগমা নট দ্বারা রিপ্রেজেন্ট করি। একটা ভার্টিক্যাল ফোর্স কাজ করবে। এই সেলফ ওয়েটের কারণে এই সয়েলের নিচেও একটা সয়েল আছে, তো ও কি করবে, সে নিচের সয়েলের উপরে একটা যখন লোড দিবে নিচের সয়েলও ওর উপর একটা রেজিস্ট্যান্স শো করবে, ফলে রেজিস্ট্যান্সটা এইভাবে কাজ করবে। তো এইভাবে একটা সয়েল এলিমেন্ট যখন উপরে এবং নিচ থেকে প্রেসারে থাকে তখন সে মাঝখান থেকে বাল্জ হয়ে যাওয়ার চেষ্টা করবে। তো বাল্জ হয়ে যাওয়ার চেষ্টা করার ফলে সে তার দুই পাশের যে সয়েল পার্টিকেল গুলো আছে সেই পার্টিকেল গুলোকে ধাক্কা দিবে। তো যখন ধাক্কা দিবে সেই সয়েল পার্টিকেল গুলো ইন রিটার্ন তার উপর একটা রেজিস্ট্যান্স শো করবে। সো ধাক্কা, বাল্জিং এর কারণে যে ধাক্কা দিবে তার জন্য একটা রেজিস্ট্যান্স ডেভেলপ করবে এবং সেই রেজিস্ট্যান্সটা এইভাবে কাজ করে। তো এই যে সিগমা নট যেটাকে আমরা বলতেছি, এবং এই সিগমা নটটাকে আমরা অনেক ক্ষেত্রে সিগমা 3 দ্বারাও রিপ্রেজেন্ট করে থাকি। এটাকে আমরা চাইলে সিগমা 3, এখানে আমরা বারবার দেখবো যে আমরা সিগমা 3 টার্মটাকে ব্যবহার করতেছি। সো আমার এখন পর্যন্ত কোনো স্ট্রাকচার তৈরি হয়নি, এখন আমার সয়েলের উপরে যে লোডটা কাজ করতেছে সেটা হলো সিগমা 3 এবং এটাকে বলা হয় কনফাইন্ড স্ট্রেস। এবার এই কনফাইন্ড স্ট্রেসের সাথে আমি যদি স্ট্রাকচারের একটা লোডকে যোগ করে দেই, যেটা আমার বিল্ডিং হোক, ইমবাঙ্কমেন্ট হোক বা হোয়াট এভার দ্য থিং ইজ, সেটার সাথে যখন অ্যাডিশনাল একটা স্ট্রেস চলে আসে ডেল সিগমা, এই ডেল সিগমা যখন যোগ হয়ে যায় এবং এই ডেল সিগমা ধীরে ধীরে বাড়তে বাড়তে একটা সার্টেন পরিমাণ ডেল সিগমার জন্য আমার সয়েলটা ফেল করে, তো সেই অবস্থার স্ট্রেসটাকে আমি সিগমা 1 দ্বারা রিপ্রেজেন্ট করি। এবং যখন এই ডেল সিগমা বাড়তে বাড়তে সয়েল ফেইলারের অবস্থায় চলে আসে তখন নেচারে এইরকম একটা ইনক্লাইন প্লেন বরাবর সয়েল ফেল করে যায়। তো ফেইলার যখন করে তার মানে এই যে এই দিকের সয়েলটা স্লাইড করে চলে যাওয়ার চেষ্টা করবে, তখন এই ডিরেকশনে যে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়, এই রেজিস্ট্যান্সটাই হলো সয়েলের স্ট্রেংথ, শেয়ার স্ট্রেংথ, যেটাকে টাউ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তার মানে এখানে আমরা দেখতেছি নেচারে সয়েল কিভাবে থাকে, একটা কনফাইন্ড স্ট্রেসে থাকে, বর্তমানে কোনো স্ট্রাকচার নাই, তখন তার চারদিক থেকে একটা স্ট্রেস কাজ করে যেটাকে আমরা সিগমা 3 দ্বারা রিপ্রেজেন্ট করি এবং এটাকে আমরা বলতেছি কনফাইন্ড স্ট্রেস। তারপরে আমরা স্ট্রাকচারাল লোড অ্যাপ্লাই করি এবং ততক্ষণ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারি যতক্ষণ পর্যন্ত আমার সয়েল ফেল না করে, আর যখন সয়েল ফেল করে যায় তখন সে তার একটা নির্দিষ্ট ইনক্লাইন প্লেনে রেজিস্ট্যান্স যেটা শো করে সেটা হলো তার স্ট্রেংথ। তাহলে নেচারে সয়েল এইভাবে থাকে, আর সয়েল যখন ফেল করার সময় সময় এবং সার্কামস্টেন্সের উপর বেস করে সয়েলের ভিতর থেকে পানি বের হয়ে যাওয়ার যদি সুযোগ থাকে তাহলে পানি বের হয়ে যায়। আমরা কম্প্রেসিবিলিটি চ্যাপ্টারে আলোচনা করেছিলাম যেভাবে যদি পানি বের হয়ে যাওয়ার সুযোগ থাকে তাহলে পানি বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে নেচারে আমাদের সয়েল কিভাবে থাকে এটা সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম। এবার একটু তার ঠিক ডান পাশে আমাদের যে প্রোফাইলটা আছে
তার যে প্রোফাইলটা আছে, সয়েলের একটা ক্রস সেকশন আছে ইকুইপমেন্টের, সেটা একটু দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সয়েল স্যাম্পল আছে। এখন এই সয়েল স্যাম্পলের উপরে এবং নিচে দুটো পোরাস স্টোন দিয়ে দেওয়া আছে, আর স্যাম্পলের চারপাশে একটা নীল রঙের মতন একটা লাইনের মতন দেখা যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে ইমপারভিয়াস মেমব্রেন। প্রত্যেকটা ফাংশন আমি বলবো, পরবর্তীতে বলবো। আর এইদিকে যে পোরাস স্টোন আছে, এই পোরাস স্টোনের সাথে একটা পাইপ দ্বারা কানেকশন থাকে, এই পাইপ দ্বারা কানেকশন, এবং এখানেও পোরাস স্টোনের সাথে পাইপ দ্বারা কানেকশন আছে, এবং এটাকে এই যে পোর প্রেসার বা ভলিউম চেঞ্জ যেটা বলা হচ্ছে, এগুলো আমি ডিটেল আসবে। আর উপরে একটা পিস্টন থাকে। তো এবং এই পাশে আরেকটা পাইপ দ্বারা এখানে কানেকশন দেওয়া থাকে, এবং এই পাইপ থেকে একটা প্রেসার দেওয়া হয়, যেটাকে বলা হয় সেল প্রেসার। আচ্ছা, তো সেটআপটা দেখলে আমরা মোটামুটি বুঝতে পারতেছি, কিন্তু ইস্যুটা হলো কোনটা কেন কিভাবে ব্যবহার করা হয়। প্রথম কথা হলো, এই যে সয়েল স্যাম্পলটা রাখা হয় এই অ্যাপারেটাসে, এই সয়েল স্যাম্পলটাকে রাখা হয়ে উপরে নিচে পোরাস স্টোন দিয়ে তারপরে একটা ইমপারভিয়াস মেমব্রেন দ্বারা আবৃত করে দেওয়া হয়। তার পিছনে কারণ হলো, এই যে সয়েল স্যাম্পল রাখলাম, এছাড়াও আমার এই অ্যাপারেটাসে যে ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গাটাকে পানি দ্বারা ফিল আপ করা হয়। এখন কেন পানি দ্বারা ফিল আপ করা হয় একটু পরে আলোচনা করতেছি, কিন্তু বিষয়টা হলো পানি দ্বারা ফিল আপ করা হয়। সো পানি দ্বারা ফিল আপ করার পরে এই ইমপারভিয়াস মেমব্রেন যখন দেই আমরা, ফলে যে সুবিধাটা হয়, সরাসরি পানিটা সিপ করে সয়েলের ভিতর যেতে পারে না। আবার যখন প্রেসার অ্যাপ্লাই করব, তখন সয়েল পানিতে ডাইলুটও হতে পারবে না। ইমপারভিয়াস মেমব্রেনের এটা একটা মেজর ইম্পর্টেন্ট রোল, নাম্বার 1 থিং। নাম্বার 2, আমরা এর আগে কম্প্রেসিবিলিটি চ্যাপ্টারে পড়ে এসেছিলাম যে যখন আমরা লোড অ্যাপ্লাই করব, সয়েলের রেডিয়াল ডিরেকশন, তার মানে সাইডে কিছু পানি ট্রান্সমিট হওয়ার সুযোগ আছে, কিন্তু ওইটাকে আমরা কনসিডার করি না। আমরা শুধুমাত্র তার ভার্টিক্যাল ট্রান্সমিশনটাকে চিন্তা করি। সো এইখানে ইমপারভিয়াস মেমব্রেন থাকার কারণে যখন সয়েলের উপরে লোড অ্যাপ্লাই করা হবে, তখন সে তার চারদিকে কোনো প্রকার কোনো পানি ট্রান্সমিট করবে না, সে শুধুমাত্র ট্রান্সমিট করবে তার পোরাস স্টোন দিয়ে। আর এই যে পোরাস স্টোনের সাথে একটা বাল্ব দেখা যাচ্ছে, এই যে একটা এই পাইপ দেখা যাচ্ছে, এই পাইপের মাথায় একটা বাল্ব লাগানো থাকে। হ্যাঁ, এই বাল্ব দ্বারা যে কাজটা করা হয় সেটা হলো, এই বাল্বটা খোলা রাখলে এই পাইপ দিয়ে পানি বের হয়ে যেতে পারে, আর বাল্বটাকে যদি বন্ধ রাখা হয় তাহলে আর আমার পোরাস স্টোন থেকে পানি বের হতে পারবে না। সো পোরাস স্টোন থেকে পানি বের হতে পারবে না মানে হলো সয়েল স্যাম্পল দিয়েও পানি বের হতে পারবে না। সো এইখানে এই যে পোরাস স্টোন এবং পোরাস স্টোনের পাইপ এবং তার মাথায় যে একটা বাল্ব দিয়ে দেওয়া হচ্ছে, চাবি দিয়ে দেওয়া হচ্ছে, এটার মেইন ফাংশন হলো সয়েল ড্রেন হতে পারবে কি পারবে না সেটা মেনটেন করা। এটা আমরা এই পুরো টপিকসটা আলোচনার পরে প্র্যাকটিক্যাল কনসিডারেশনের সাথে আবার এটাকে আমরা ম্যাচ করাবো। তো তখন আমি দেখাবো যে এই বাল্বটা ওপেন কখন রাখতে হয়, কখন খোলা রাখতে হয়, এগুলো পরে আলোচনা হবে। আপাতত শুধু জেনে রাখলাম যে আমরা যখন টেস্ট করব, তখন যদি এইখানের এই যে পাইপের বাল্বটাকে বন্ধ রাখি, তাহলে সয়েল থেকে আর কোনো পানি ড্রেন হতে পারবে না, আর যদি বাল্বটাকে খোলা রাখি তাহলে সয়েল স্যাম্পল থেকে পানি ড্রেন হয়ে যেতে পারবে। আচ্ছা, এরপর যে কাজটা করা হয় সেটা হলো এই যে সেল প্রেসার বা এই পাইপ দিয়ে যে কাজটা করা হয়, এই পাইপ দিয়ে সয়েলে এই পানির ভিতরে একটা প্রেসার দেওয়া হয়। আমরা এর আগে আলোচনা করেছি, সয়েল স্যাম্পলটা সেট করে এই ভিতরের জায়গাটুকু, ফাঁকা জায়গাটুকু পানি দ্বারা ফিল আপ করা হয়। তো পানি দ্বারা ফিল আপ করার পরে পানির ভিতরে এই পাইপ দিয়ে পানির মাধ্যমে একটা প্রেসার দেওয়া হয়, এবং এই প্রেসারের ভ্যালুটা হয় অ্যাপ্রক্সিমেটলি সিগমা 3 সমান। তো সিগমা 3 সমান যখন প্রেসারটা দেওয়া হয়, পানির নেচার হলো তার ভিতরে যখন কোনো একটা প্রেসার অ্যাপ্লাই করা হয়, এটা আমরা ফিজিক্সেও পড়ে আসছিলাম, প্যাসকেলের ল, যে ওয়াটারের ভিতরে যখন কোনো লোড অ্যাপ্লাই করা হয় তখন সে ইনস্ট্যান্টেনিয়াসলি চারদিকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে। সুতরাং এই ওয়াটারের ভিতর যদি আমি সিগমা 3 পরিমাণ প্রেসার জেনারেট করি, তাহলে এই সয়েল স্যাম্পল তার চারদিকে একটা প্রেসার অনুভব করবে, সিগমা 3 পরিমাণ সাথে সাথে। এবং এইখানে একটা বিষয় একটু দেখার বিষয়, আমার নেচারে যখন সয়েল থাকে, কোনো প্রকার কোনো স্ট্রাকচার আমরা না করি, তখনও কিন্তু সয়েল একটা প্রেসারে থাকে, যেটাকে আমরা কনফাইন্ড স্ট্রেস বলি, সিগমা 3। সুতরাং এই সেম পরিমাণ সিগমা 3 আমি ওয়াটারের মাধ্যমে সয়েল স্যাম্পলের উপর দিতে পারতেছি। দ্যাট মিনস আমার প্র্যাকটিক্যালি সয়েল ফিল্ডে যেভাবে থাকে, কনফাইন্ড অবস্থা, একটা কনফাইন্ড প্রেসারে থাকে, এই অ্যাপারেটাসে আমি সেই কনফাইন্ড অবস্থাটা তৈরি করতে পারি, এবং এই কারণেই এই ফাঁকা জায়গাটা পানি দ্বারা ফিল আপ করা হয়, যাতে চারদিকে এই কনফাইন্ড স্ট্রেসটা কাজ করে। তাহলে এটা হলো আমার স্টেজ 1। তো এই স্টেজ 1টা যখন আমি অ্যাপ্লাই করতেছি, তখন এই যে পোরাস স্টোনের সাথে যে পাইপটা আছে, এই পাইপটা বন্ধ বা খোলা রেখে সয়েল স্যাম্পল থেকে পানিটাকে ড্রেইন হওয়াকে কন্ট্রোল করা যায়। কারণ হলো নেচারে আমার যখন সয়েলটা থাকবে, এমন হতে পারে যে আমি এখন পর্যন্ত বিল্ডিং করি নাই, কিন্তু
তার একটা সেলফ ওভারবার্ডেন প্রেসারে সয়েল স্যাম্পলটা আছে, তাহলে সেই অবস্থায় এমন হতে পারে সিচুয়েশন এমন যে সয়েল থেকে পানি ড্রেন হতে পারতেছে না। তো প্র্যাকটিক্যালি যদি সিচুয়েশন এমন হয় যে সয়েল থেকে পানি বের হতে পারতেছে না, তাহলে আমিও ল্যাবে কি করব, এই বাল্বটাকে বন্ধ রাখবো। আর আমার যদি এমন হয় যে একটা ক্লে সয়েল, এদিকে স্যান্ড আছে, আমরা কম্প্রেসিবিলিটি চ্যাপ্টারে পড়ে আসছি, তাহলে কি সেলফ ওয়েটের কারণে সয়েলের ভিতর থেকে পানি বের হয়ে যেতে পারবে। তো তখন আমরা আবার এই বাল্বটাকে কি করে রাখবো, খোলা রাখবো ল্যাবেও। সো আমার ফিল্ডে যে অবস্থা, সেই অবস্থাটা আমি ল্যাবও জেনারেট করতে পারতেছি। তাহলে এটা গেল আমার স্টেজ 1, তার মানে এখনো কোনো প্রকার কোনো স্ট্রাকচার আমি তৈরি করিনি। এরপরে যে কাজটা হবে, এরপরে হলো এই যে পিস্টনের মাধ্যমে আমি ডেল সিগমা পরিমাণ স্ট্রেস অ্যাপ্লাই করব। এই ডেল সিগমা স্ট্রেসটা ধীরে ধীরে আমি অ্যাপ্লাই করতে থাকবো। কতক্ষণ পর্যন্ত অ্যাপ্লাই করব, যতক্ষণ পর্যন্ত আমার সয়েলটা ফেল না করে। তাহলে এই যখন লোড অ্যাপ্লাই করব এবং প্র্যাকটিক্যাল ফিল্ডেও আমার এই যে ডেল সিগমাটা যখন আসতে থাকবে, তখনও এমন হতে পারে যে পানি ড্রেন হতে পারে, আবার পানি ড্রেন নাও হতে পারে। তো সেই অনুযায়ী এই সেকেন্ড স্টেজে যখন আমি ল্যাবে ডেল সিগমা অ্যাপ্লাই করব, তখনও এই বাল্বটা খোলা রেখে বা বন্ধ রেখে আমি ফিল্ডের কন্ডিশনটাকে কি করতে পারবো, জেনারেট করতে পারবো। এবং এই প্রসেসটা চলতে চলতে একটা সার্টেন টাইমে আমার সয়েল স্যাম্পলটা দেখা যাবে এরকম একটা ইনক্লাইন প্লেনে কি করে যাবে, ফেল করে যাবে। সো ইনক্লাইন প্লেনে ফেল করার ঠিক আগ মুহূর্তে সে যে রেজিস্ট্যান্সটা শো করবে, সেটা দিয়ে মোট সার্কেল এঁকে আমি মোট ফেলার ইনভেলপ জেনারেট করে সয়েলের স্ট্রেংথ কিন্তু ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারি। সো এইখানে পাশাপাশি দুটো ছবির দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে আমরা খুব স্পষ্ট বুঝতে পারতেছি নেচারে আমার সয়েল দুইটা লোড স্টেজে থাকে। একটা হলো কনফাইন্ড স্ট্রেস সেলফ ওয়েটের কারণে, আর তারপর একটা ডেভিয়েটর স্ট্রেস ডেল সিগমা তার উপর অ্যাডিশনাল ওয়েতে যোগ হয়। এবং সয়েল কনসোলিডেট বা আনকনসোলিডেট অথবা ড্রেন বা আনড্রেন অবস্থার সৃষ্টির মাধ্যমে দুইটা স্টেজে ফেল করতে পারে। আমার ল্যাবেও সয়েলটা একইভাবে ফেল করতে পারে। সো এই যে আমার ল্যাব ফিল্ডের দুইটা স্ট্রেসের স্টেজ, ল্যাবেও আমি একই স্টেজ তৈরি করলাম। ফিল্ডে আমার সয়েল কনফাইন্ড একটা স্ট্রেসে থাকে, তারপরে ডেভিয়েটর স্ট্রেস এসে ফেল করে। আর ল্যাবেও আমি সেই একই কাজটা করলাম। এবং এই যে দুইটা স্টেজের সার্কামস্টেন্সের উপর বেস করে সয়েলের ভিতর থেকে পানি বেরও হয়ে যেতে পারে, নাও বের হতে পারে, সেটাও আমি চাইলে কি করতে পারতেছি, কন্ট্রোল করতে পারতেছি। তার মানে একেবারে হুবহু ফিল্ডের কন্ডিশনটা পুরোপুরি রূপে আমি কি করতে পারি, ল্যাবে জেনারেট করতে পারি ট্রাইএক্সিয়াল অ্যাপারেটাসটা দ্বারা। এই কারণে ট্রাইএক্সিয়াল অ্যাপারেটাসটাকে মাচ মোর সফিস্টিকেটেড ইকুইপমেন্ট এবং এটার রেজাল্টটাকে দ্য মোস্ট রিলায়েবল রেজাল্ট বলা হয়। এবং এটার ফলে ইকোনমিক্যালও ডিসিশন নেওয়া যায়, যেটা আমি পরে আলোচনায় আসবো। তাহলে আমরা এখান থেকে যে আলোচনাটা দেখলাম সেটা হলো আমরা ট্রাইএক্সিয়াল অ্যাপারেটাসের সেটআপটা কি সেটা, প্লাস এটাকে কেন আমি সফিস্টিকেটেড বলবো। তো এই জিনিসটা একটু সবাই মাথায় রাখবে। এই ডায়াগ্রামটা আমরা পরের স্টেজে চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে এই ট্রাইএক্সিয়াল টেস্টের যে আমার যে সেটআপটা আছে এবং সেই সেটআপে আমি যে লোডগুলো অ্যাপ্লাই করি, সেই লোডটাকে যদি আমি ভাগ করি, দুইটা স্টেপে ভাগ করা যায়। একটাকে বলা হচ্ছে স্টেপ 1, একটাকে স্টেপ 2। আচ্ছা, তো স্টেপ 1 মানে হলো ওই যে যেই সময় আমি শুধুমাত্র কনফাইন্ড স্ট্রেস সিগমা 3 আমার কনসিডারেশন, শুধু সিগমা 3 কাজ করতেছে। আর স্টেপ 2 হলো এই সিগমা 3 এর সাথে একটা অ্যাডিশনাল স্ট্রেস ডেল সিগমা অ্যাপ্লাই হচ্ছে, which come from the structure, এবং এটার কারণে আমার সয়েলটা ফেল করতেছে কিনা আমি দেখব। তাহলে স্টেপ 1, স্টেপ 2। এবার স্টেপ 1 এবং স্টেপ 2 দুইটা যে স্টেপ আছে, এই দুইটা স্টেপে আমার সয়েল স্যাম্পল থেকে পানি বের হয়ে যেতে পারে কি পারে না, তার উপর বেস করে আবার আরো দুইটা কন্ডিশন জেনারেট করা যায়। কারণ এর আগেও আমি আলোচনা করে আসছি, ওই যে বাল্ব যেটা ছিল, ওই বাল্বটা বন্ধ রেখে বা খোলা রেখে এই জিনিসটা করা যায়। আচ্ছা, তাহলে স্টেপ 1 এবং স্টেপ 2 তে বাল্ব খোলা রাখা বা বাল্ব বন্ধ রাখার উপর বেস করে আবার দুইটা কন্ডিশন যদি জেনারেট হয়, তাহলে তাদেরকে কতগুলো নাম দ্বারা এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। অ্যাকচুয়ালি একই জিনিস দুইবার বলাটা সাউন্ডস ডিজন্ট গুড, এই কারণে এখানে আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে। এবং আমরা যদি একটু খেয়াল করি, স্টেপ 1 এ যদি ড্রেন হতে পারে, তার মানে যদি সয়েল স্যাম্পল থেকে পানি বের হয়ে যেতে পারে, তখন বলতেছে কনসোলিডেট স্যাম্পল। আমরা জানি সয়েল স্যাম্পল থেকে পানি বের হয়ে গিয়ে যে সেটেলমেন্টটা হয় সেটাকে আমরা কনসোলিউশন বলি, আর না হতে পারলে সেটাকে আনকনসোলিডেট বলি। সো বাল্ব যদি খোলা থাকে স্টেজ 1 এ, তাকে আমরা তখন বলবো কনসোলিডেট। আর যদি বাল্ব বন্ধ থাকে তখন আমরা তাকে বলবো আনকনসোলিডেট। আচ্ছা, স্টেপ 2, যখন আমি ডেল সিগমা অ্যাপ্লাই করব, তখন যদি বাল্ব খোলা থাকে, তাহলে পানি ড্রেন হতে পারবে, তখন এটাকে বলছে ড্রেন। আসলে কনসোলিডেট যা, ড্রেনও তা, আনকনসোলিডেট যা, আনড্রেনও তা, কিন্তু একই নাম দুইবার না বলে জাস্ট দুইটা নামে প্রকাশ করছে, বাট দুইটার ফিলোসফি সেম। তো
আচ্ছা, তো এইখানে আমরা যে দুটো স্টেজ পাচ্ছি বা দুটো স্টেপ পাচ্ছি, এই দুইটা স্টেপকে যদি আমরা কম্বাইন করি, এটা আমি পরবর্তীতে প্র্যাকটিক্যালি কিভাবে জিনিসটা হয় সেটা আমি ব্যাখ্যা দিব। তার মানে আমার এমন হতে পারে যে যখন আমার কোনো প্রকার কোনো স্ট্রাকচার নেই এবং আমার জাস্ট সেলফ ওয়েটে সয়েলটা আছে, তখন যদি সয়েলের ভিতর থেকে পানি ড্রেন না হয়, তাহলে সেটা হলো আমার আনকনসোলিডেটেড অবস্থা। এবং পরবর্তীতে আমি যখন স্ট্রাকচার করছি এবং সেই স্ট্রাকচার করার কারণে লোডের কারণে সয়েল ফেল করছে এবং তখনও সয়েল থেকে পানি ড্রেন হতে পারতেছে না, তাহলে সেটা হলো তার আনড্রেন লোডিং অবস্থা। তাহলে এই অবস্থাটাকে আমরা ইউ টেস্ট দ্বারা নামকরণ করব। তার মানে আমার প্র্যাকটিক্যালি যদি সিচুয়েশন এমন হয় যে সেলফ ওয়েটে যখন সয়েল আছে তখনও আনকনসোলিডেটেড অবস্থা, তার মানে ড্রেন হতে পারতেছে না, আর যখন আমার প্র্যাকটিক্যালি লোড আসতেছে তখনও সয়েলের ভিতর থেকে পানি বের হতে পারতেছে না, তাহলে সেই অবস্থায় আমি তাহলে ল্যাবে গিয়ে টেস্ট করব ইউ টেস্ট। এবং এই ইউ টেস্ট যখন করব তখন আমি স্টেপ 1-এও বাল্বটা বন্ধ রাখবো, আবার স্টেপ 2-তেও বাল্বটা বন্ধ রেখে দিব। আচ্ছা, এর পরের যে অবস্থাটা সেটা হলো আমার ন্যাচারাল সয়েলটা যখন আছে তখন সয়েলের ভিতর থেকে পানি ড্রেন হতে পারতেছে, তার মানে পানি যাওয়ার যথেষ্ট পরিমাণ জায়গা আছে এবং সময় আছে। তাহলে স্টেপ 1-এ হবে কনসোলিডেট অবস্থা। কিন্তু যখন আমি স্ট্রাকচারটা করার পরে এমন কিছু হচ্ছে যার ফলে সয়েলের আমার ড্রেনেজটা বন্ধ হয়ে যাচ্ছে, অথবা আমি ড্রেন হওয়ার জন্য যে পরিমাণ সময় দরকার সেই পরিমাণ সময় আমি দিচ্ছি না, তাহলে স্টেপ 2-র জন্য হবে তাহলে আনড্রেন লোডিং অবস্থা। তাহলে সেই অবস্থা যদি আমার প্র্যাকটিক্যালি হয়, তাহলে ল্যাবে এসে আমি টেস্ট করব ইউ অবস্থা। আর আরেকটা ফাইনালি অবস্থা সেটা হলো বর্তমানে আমার কোনো স্ট্রাকচার ছাড়া সেলফ ওয়েটেই সে কনসোলিডেট হচ্ছে বা সয়েল থেকে পানি ড্রেন হচ্ছে, আর স্ট্রাকচার করার পরও তার ভিতর থেকে পানি ড্রেন হচ্ছে, তাহলে এই অবস্থাকে বলবো আমরা ডি অবস্থা, কনসোলিডেট অ্যান্ড ড্রেন অবস্থা। এই তিনটা অবস্থার জন্যই আমরা নর্মালি ডিজাইন করি। এখানে আরেকটা অবস্থা ফিজিবল ছিল, ইউডি অবস্থা। ওকে, ইউডি অবস্থা যে আনকনসোলিডেটেড আনড্রেন, এটা ন্যাচারালি হয় না, আর্টিফিশিয়ালি আমরা যখন সয়েল ইমপ্রুভ করি তখন সম্ভব। তো সেটা আমি পরবর্তীতে আলোচনায় আনবো। তো আপাতত আমরা যে বিষয়গুলো দেখলাম সেটা হলো টেস্ট সেটআপটা কিভাবে থাকে এবং সেই টেস্ট সেটআপের উপর বেস করে কয় ধরনের টেস্ট সম্ভব একই সয়েলের ইউ টেস্ট, সিইউ টেস্ট এবং সিডি টেস্ট, এই আলাদা আলাদা তিনটা টেস্ট আমাদের করার প্রয়োজন হতে পারে। এখন প্রশ্নটা হলো যে এই তিনটা টেস্টের ভিতরে অ্যাকচুয়ালি পার্থক্যটা কি, বা এই তিনটা টেস্টের অ্যাকচুয়ালি সিগনিফিকেন্সটা কি, নাম্বার 1 থিং। নাম্বার 2, সিগনিফিকেন্সটা বোঝার পরে আমরা আলোচনা করব প্র্যাকটিক্যালি কোন অবস্থা হলে আমরা বলবো ইউ টেস্ট করব, কোন অবস্থায় সিইউ টেস্ট করব, কোন অবস্থায় আমরা সিডি টেস্ট করব। তো সেগুলো আলোচনা করব। তাহলে আমরা প্রথমেই চলে আসি যে এই যে টেস্টগুলো করবে, টেস্টগুলোর সিগনিফিকেন্স কি, আলাদা আলাদা টেস্টে কি আলাদা আলাদা রেজাল্ট দিবে, দিলে কি রকম রেজাল্ট দিবে সেটা নিয়ে একটু আলোচনা করি। তো শুরুতে এখানে বিস্তারিত আলোচনা করা আছে, আমি জাস্ট হিন্টস দিয়ে যাচ্ছি। আচ্ছা, তো শুরুতেই এইখানে আমরা একটু এই ডায়াগ্রামটার দিকে তাকাই এবং এই ডায়াগ্রামটা বোঝার জন্য আমি এইটার পাশে আমি আবার ওই ডায়াগ্রামটা আঁকতেছি। আমি একটা পার্টিকুলার সয়েল ব্লক নিয়ে নিলাম, এই সয়েল ব্লকের উপরে আমি শুরুতে স্টেপ 1 জেনারেট করলাম। স্টেপ 1 বলতে আমি এখানে সিগমা 3 অ্যাপ্লাই করলাম, এই সয়েলের উপরে একটা সিগমা 3 অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, একটা সার্টেন ডেপথ থেকে নিয়ে আসছি, সিগমা 3 অ্যাপ্লাই করলাম। ফর এক্সাম্পল আমি ভ্যালু দিয়ে বোঝাচ্ছি, সিগমা 3-র জন্য আমি ফর এক্সাম্পল 10 পরিমাণ স্ট্রেস অ্যাপ্লাই করলাম, তাহলে এখানেও 10 পরিমাণ স্ট্রেস অ্যাপ্লাই করব। নাও দ্য থিং ইজ আমার ইউ টেস্ট মানে হলো স্টেজ 1, তার মানে যখন আমি সিগমা 3 অ্যাপ্লাই করব তখন আমার বাল্বটা হবে বন্ধ থাকবে। সো আমার বাল্বটা যদি বন্ধ থাকে, আমি বাল্বটা বন্ধ রেখে সয়েলটাকে কনসোলিডেট করব এবং এটা আমি রেখে দিব। এরপরে এই সয়েলের সাথে আমি নতুন করে যে জিনিসটা করব, এই সয়েলের সাথে আমি একটা ডেল সিগমা অ্যাপ্লাই করব, এবং এই ডেল সিগমাটা হলো আমি ধীরে ধীরে বাড়াতে থাকবো, বাড়াতে ফর এক্সাম্পল আমি 15 পরিমাণ ডেল সিগমা যখন অ্যাপ্লাই করলাম তখন আমার সয়েল স্যাম্পলটা ফেল করে দিল। তাহলে আমার সিগমা 1 এর ভ্যালু কত হবে? সিগমা 1 এর ভ্যালু হলো এই দুইটার যোগফল, তাহলে সিগমা 1 এর ভ্যালু হবে 25, 10 প্লাস 15 25। তাহলে এই সিস্টেমের মিনিমাম স্ট্রেস কত? মিনিমাম স্ট্রেস হলো এই যে হরিজন্টাল ফোর্স সিগমা 3 হুইচ ইজ 10, আর ম্যাক্সিমাম স্ট্রেস যেটা সিগমা 1 উপরে 10 প্লাস 15 কত? 25। এবার এদেরকে দিয়ে যদি আমি একটা মোট সার্কেল আঁকলে আমার এই যে ধরে নাও এই যে কালো রঙের মোট সার্কেলটা হবে, যার এই পয়েন্টের ভ্যালুটা হলো 10,
এই পয়েন্টের ভ্যালুটা 10 আর এই পয়েন্টের ভ্যালুটা হলো 25। হ্যাঁ, এই পয়েন্টের ভ্যালুটা হচ্ছে 25। তবে এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন, আমি কিন্তু ইউ টেস্ট করতেছি, তার মানে যখন আমি সিগমা 3 অ্যাপ্লাই করেছিলাম তখন আমার বাল্বটা আমি বন্ধ রেখেছিলাম, আর যখন আমি ডেল সিগমা অ্যাপ্লাই করেছি তখনও আমি বাল্বটাকে কি করব, বন্ধ রাখবো। আচ্ছা, এবার আসি আমি স্টেজ 2 তে। স্টেজ 2 তে আমি যে জিনিসটা করব, স্টেজ 2 তে আমি এই একই সয়েলের উপরে এই একই সয়েলের আরেকটা স্যাম্পল নিব। এইখানে আমি সিগমা 3 10-এর জায়গায় আমি ফর এক্সাম্পল 20 অ্যাপ্লাই করলাম, 10-এর জায়গায় আমি 20 অ্যাপ্লাই করলাম, 10-এর জায়গায় 20 অ্যাপ্লাই করে দিলাম। আচ্ছা, কিন্তু যেহেতু আমার ইউ টেস্ট, আমি 20 অ্যাপ্লাই করে বাল্বটাকে কি রাখবো, বন্ধ রাখবো। বাল্বটাকে বন্ধ রাখার পরে এবার আমি ডেল সিগমা অ্যাপ্লাই করব কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার সয়েলটা ফেল না করে, আমি ততক্ষণ পর্যন্ত দিতে থাকবো। এখন প্রশ্নটা হলো, প্রথম সয়েল স্যাম্পল 15 পরিমাণ ডেল সিগমা যদি ফেল করে, দ্বিতীয় সয়েল স্যাম্পল 15-তে ফেল করবে, 15-র চাইতে কমে ফেল করবে না 15-র চাইতে বেশিতে ফেল করবে, সেটা হলো কনসার্ন। এখন উত্তরটা হলো দ্বিতীয় সয়েল স্যাম্পলও 15-তেই ফেল করবে। কারণ হলো, আমি যখন সিগমা 3 অ্যাপ্লাই করছি তখন কিন্তু আমার বাল্বটা বন্ধ। সো বাল্বটা যেহেতু বন্ধ, সয়েলের ভিতর থেকে পানি বের হতে পারতেছে না, আর পানি যদি বের হতে না পারে সয়েল কনসোলিডেটও হতে পারবে না, আর কনসোলিডেট যদি না হয় তাহলে সয়েল স্ট্রেংথও কি করতে পারবে না, গেইন করতে পারবে না। সুতরাং 1 নম্বর সয়েল স্যাম্পলের কনফাইন্ড স্টেজ 10 আর 2 নম্বর সয়েল স্যাম্পলের কনফাইন্ড স্টেজ 20, এই ভ্যালু যাই হোক না কেন, সয়েল যেহেতু ড্রেন হতে পারতেছে না, স্ট্রেংথও গেইন করবে না, সে একই পরিমাণ ডেভিয়েটর স্ট্রেসের জন্য ফেল করবে। তার মানে আমার 2 নম্বর সয়েল স্যাম্পলেও যখন আমি ডেল সিগমা বাড়াতে বাড়াতে 15-র সমান নিয়ে আসবো, আমার সয়েলটা ফেল করে যাবে। সো 2 নম্বর সয়েল স্যাম্পলের জন্য সিগমা 1 হয়ে যাবে 20 and 15 মিলায় হয়ে যাবে 35। 20 and 15 মিলে কি হবে, 35। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সার্কেলের ডায়ামিটারটা হলো ডেল সিগমার সমান। সো প্রথমটার মিনিমাম ছিল 10 আর ম্যাক্সিমাম ছিল 25, আর দ্বিতীয়টার মিনিমাম হলো 20 আর ম্যাক্সিমামটা 35। সো ভ্যালু বাড়তেছে কিন্তু তাদের মধ্যবর্তী গ্যাপ, ভ্যালুর গ্যাপটা কিন্তু কি থাকতেছে, কনস্ট্যান্ট থাকতেছে, হুইচ ইজ 15। তার মানে এই যে 1 নম্বর সয়েল স্যাম্পলের জন্য যে ব্ল্যাক কার্ভটা ছিল, 2 নম্বর সয়েল স্যাম্পলের জন্য আমার যে কার্ভটা হবে সেটা হবে এরকম একটা গ্রিন কার্ভ, এবং এই গ্রিন কার্ভের এই শুরুর মিনিমাম স্ট্রেসের ভ্যালু হবে 20 কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু হবে 35। তার মানে তাদের মাঝখানে গ্যাপটা কি হবে, সেম হবে। আর গ্যাপ সেম হওয়া মানে দুইটা সার্কেলের ডায়ামিটার সেম। তো দুইটা সার্কেলের যদি ডায়ামিটার সেম হয় তাহলে বড় ভ্যালুর কারণে সার্কেলগুলো ধীরে ধীরে ডানে চলে যাবে ঠিকই, কিন্তু সার্কেলের সাইজে কোনো প্রকার কোনো কি আসবে না, চেঞ্জ আসবে না। এবং সার্কেলের সাইজে কোনো প্রকার কোনো যদি চেঞ্জ না আসে তাহলে আমি এই স্যাম্পলের যতই টেস্ট করি না কেন পাশাপাশি একটার পর একটা সার্কেল হতে থাকবে, কিন্তু তাদের স্ট্রেংথে কোনো প্রকার কোনো চেঞ্জ আসবে না। সো এদের যদি ফেইলার এনভেলপ আঁকতে চাই তাহলে এদের একটা কমন ট্যানজেন্ট আঁকবো, এবং এদের একটা কমন ট্যানজেন্ট নিলে সেটা একটা হরিজন্টাল লাইন হবে। সো এইখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হলো, যখন আমরা সয়েলের ইউ টেস্ট করি সকল কন্ডিশনে আমার কনফাইন্ড স্ট্রেস যাই হোক না কেন সকল কন্ডিশনে সয়েলের স্ট্রেংথ কি থাকবে, সেম থাকবে, এবং এটার ফেইলার ইনভলভটা একটা হরিজন্টাল লাইন হয়। তো এটা অনেক সময় পরীক্ষার এক্সামেও আসে যে ইউ টেস্টে আমার ফেইলার ইনভলভটা কেন হরিজন্টাল হয়। প্লাস আমরা এখান থেকে আরেকটা জিনিস জানতে পারলাম, কনফাইন্ড স্ট্রেস যতই বাড়ুক না কেন আমার ফেইল করবে সয়েল সব সময় একই পরিমাণ স্ট্রেসের কারণে। এটা গেল আমাদের ইউ টেস্ট। এবার আমরা যদি সিইউ এবং সিডি টেস্টটা একটু বুঝি তাহলে আমরা কম্পেয়ার করতে পারবো। তো আমি এর পরবর্তীতে সিডি টেস্টের, সিইউ বা সিডি টেস্টের যেটা আছে সেখানে আমি চলে যাই। আচ্ছা, তো এইখানের যে সার্কেলটা এটা নিয়ে যদি আমি চিন্তা করি তাহলে এইখানে আমি সিগমা 3 এবং আগেরটার সাথে আমি ম্যাচ করে কথাটা বলবো, আগেরটার সাথে ম্যাচ করে কথা বলবো। তো ম্যাচ করে যদি কথা বলি, এই সিগমা 1 মানে কি, সিগমা 1 মানেই হলো আমার সিগমা 3 প্লাস ডেল সিগমা। ওকে, সিগমা 3 প্লাস ডেল সিগমা। ওকে, নাও আমি আগেরটার সাথে যদি মিলায় বলি, আমার ইউ টেস্টের 1 নম্বর সয়েল স্যাম্পলের সিগমা 3 এর ভ্যালু ছিল 10, আমি এইখানেও দিব 10, কারণ আমি একই সয়েলের আলাদা আলাদা কন্ডিশনে টেস্ট করতে চাচ্ছি। নাও আমার ইউ টেস্টের 1 নম্বর সয়েল স্যাম্পলের কনফাইন্ড স্ট্রেস ছিল 10, আর এখানেও আমি 10 দিব, কারণ আমি একই সয়েলের, আমি যেটা দেখাতে চাচ্ছি যে একই সয়েল আলাদা আলাদা টেস্টে ভ্যালু কিভাবে ফ্লাকচুয়েট করে। আচ্ছা, তো আমি এখানেও দিয়ে দিলাম 10।
কিন্তু এই টেস্টের নামটা কি, সিইউ বা সিডি যে নামে বলি না কেন, আমার কনসোলিডেট। তো কনসোলিডেট মানে হলো যখন আমি সিগমা 3 অ্যাপ্লাই করব, আমার বাল্বটা খোলা থাকবে। তো বাল্ব খোলা থাকার মানে হলো আমার লোডের ফলে সয়েলের ভিতর থেকে ধীরে ধীরে পানি বের হয়ে যেতে পারবে, এবং পানি যদি বের হয়ে যেতে পারে তার মানে সয়েল আমার স্ট্রেংথও গেইন করতে পারবে। সো ইউ টেস্টের 1 নম্বর সয়েল স্যাম্পল যখন সিগমা 3 তে ছিল, সিগমা 3 তে আনকনসোলিডেটেড অবস্থায় ছিল, এবং এইখানে কি কনসোলিডেটেড অবস্থা। সো এইখানে যখন আমি ডেল সিগমা অ্যাপ্লাই করব, ইউ টেস্টের 1 নম্বর সয়েল স্যাম্পল 15 পরিমাণ যদি ডেল সিগমায় ফেল করে, এইখানের সয়েল স্যাম্পল কিন্তু 15-র চাইতে বেশিতে ফেল করবে। তার পিছনে কারণ হলো এই 10 পরিমাণ স্ট্রেসের কারণে, তার ভিতর থেকে পানি ড্রেন হয়ে সে কিছু স্ট্রেংথ গেইন করে গেছে। এবং আমি ধরে নিলাম যে সে 15-র জায়গায় সে হয়তোবা এখানে 20 পরিমাণ ডেল সিগমায় ফেল করবে। সো সে যদি 20 পরিমাণ ডেল সিগমায় ফেল করে, তাহলে এদের যোগফল হবে কত, 30। তো 30 হবে। আমি তাহলে এদেরকে যদি আমি প্লট করি, তাহলে এই যে আমার লাল রঙের যে কার্ভটা আছে, লাল রঙের কার্ভের মিনিমাম, এই মিনিমামটা হলো গিয়ে আমার 10, আর এটার এই যে হাইয়েস্ট পয়েন্ট যেটা, এটা হলো গিয়ে আমার 30। আচ্ছা, এবার আমি 2 নম্বর সয়েল স্যাম্পল নিয়ে আসি। তো 2 নম্বর সয়েল স্যাম্পল আনার পরে আমার ইউ টেস্টের 2 নম্বর সয়েল স্যাম্পলে আমি কি পরিমাণ স্ট্রেস দিয়ে সেটাকে কনফাইন করেছিলাম, 20। তাহলে এখানেও আমি 20 দিয়ে দেই, এখানেও আমি কি করে দেব, 20 অ্যাপ্লাই করব। এখন ইউ টেস্টে যে জিনিসটা হয়েছিল, ইউ টেস্টের 1 নম্বর সয়েল স্যাম্পল এবং 2 নম্বর সয়েল স্যাম্পল বোথ দ্য কেসেস ডেল সিগমার ভ্যালু কনস্ট্যান্ট ছিল, কারণ আমার বাল্বটা যেহেতু বন্ধ ছিল, আমার সয়েল কোনো প্রকার কোনো স্ট্রেংথ গেইন করতে পারে নাই। সকল ক্ষেত্রে সয়েল কি করছে, সেম পরিমাণ স্ট্রেসেই ফেল করে গেছে। কিন্তু এখানে যেহেতু আমার স্টেজ 1-এ বাল্ব খোলা, তার মানে আমি 10-এর জায়গায় যখন 20 পরিমাণ স্ট্রেস অ্যাপ্লাই করব, 10-এর জায়গায় 20, তখন সয়েলের ভিতর থেকে পানি বের হয়ে 1 নম্বর সয়েলের তুলনায় 2 নম্বর সয়েল আরো বেশি পরিমাণ স্ট্রেংথ গেইন করে যাবে। সো এইখানে যদি আমার 1 নম্বর সয়েল স্যাম্পল 20-তে ফেল করে, এমন হতে পারে যে 2 নম্বর সয়েল স্যাম্পল হয়তো বা কি করবে, 30-তে ফেল করবে। তাহলে 30-তে ফেল করলে এটার যোগফল কত আসতেছে, 50। এবং তাদেরকে যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে যাই, তাহলে আমার এই যে গ্রিন কালারের যে সার্কেলটা আছে, এই সার্কেলটা জেনারেট করবে। তার মানে আমার 1 নম্বর সার্কেলের চাইতে 2 নম্বর সয়েল স্যাম্পল সার্কেলটা কি হবে, বড় হবে, এবং 1 নম্বর সয়েল স্যাম্পলের চাইতে 2 নম্বর সয়েল স্যাম্পলটা স্ট্রেংথ বেশি শো করবে। এবং যত আমি কনফাইন্ড স্ট্রেস বাড়াতে থাকবো, বড় বড় সার্কেল ডানে সরতে থাকবে এবং 5-এ বড় হতে থাকবে, এবং তাদের যদি একটা ফেইলার ইনভলভ থাকতে চাই, তাদের একটা কমন ট্যানজেন্ট থাকতে হবে। আচ্ছা, তাহলে এটা গেল আমার ইউ টেস্টের সাথে সিইউ টেস্টের একটা কম্প্যারিজন। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, ইউ টেস্টে আমার সকল কন্ডিশনে সকল সয়েল স্যাম্পল কি করছে, একই পরিমাণ স্ট্রেংথ শো করতেছে। বাট সিইউ টেস্টে আমার যত কনফাইন্ড স্ট্রেস বাড়তেছে, সয়েলের স্ট্রেংথ কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। কারণ স্টেজ 2-তে বাল্ব বন্ধ থাকলেও স্টেজ 1-এ কিন্তু বাল্বটা খোলা ছিল, এবং অধিক কনফাইন্ড স্ট্রেসের ফলে সে অধিক পরিমাণ কনসোলিডেটেড হবে এবং স্ট্রেংথ গেইন করবে। আচ্ছা, নাও হোয়াট অ্যাবাউট সিডি টেস্ট? সিডি টেস্টে আমরা বলতেছি যখন স্টেজ 1 তখনও বাল্ব খোলা, আর যখন স্টেজ 2 তখনও আমার বাল্ব খোলা। তার মানে আমার প্র্যাকটিক্যালি যখন সয়েলটা সেলফ ওয়েটে থাকবে, তখনও কনসোলিডেটেড হয়ে সে স্ট্রেংথ গেইন করবে, আর যখন তার উপরে এক্সটার্নাল লোড আসবে, তখনও সে কনসোলিডেটেড হয়ে স্ট্রেংথ গেইন করবে। সো এইখানে সিডি টেস্টে সার্কেলগুলো আরো বড় হবে এবং সয়েল আরো বেশি স্ট্রেংথ শো করবে। সো এই পুরো বিষয়টাকে যদি আমি বলি, তার মানে একই সয়েল, একই ধরনের স্ট্রাকচার, একই প্যারামিটার, সবই সয়েলে ঠিক আছে, শুধু ইউ কন্ডিশন হলে তার যা স্ট্রেংথ হবে, সিইউ কন্ডিশনে তার স্ট্রেংথটা কি হবে, আরেকটু বেশি হবে, আর সিডি কন্ডিশনে তার স্ট্রেংথটা আরো বেশি হবে। এবং এখান থেকে আমরা ফাইনালি বলতে পারি যে আমরা একই সয়েলের যদি সিডি টেস্ট করি, তাহলে ওই সয়েলের সর্বোচ্চ পরিমাণ স্ট্রেংথ পাবো, সিইউ টেস্ট করলে তার থেকে কিছুটা স্ট্রেংথ পাবো, এবং ইউ টেস্ট করলে আরো কম স্ট্রেংথ পাবো। তার মানে একই সয়েলের সকল প্যারামিটার যদি সেমও থাকে, এবং আমি এখানে যে ধরনের স্ট্রেস দিব সেটাও যদি কনস্ট্যান্ট থাকে, তারপরেও ইউ টেস্টে সবচেয়ে কম স্ট্রেংথ শো করবে, আর সিডি টেস্টে সর্বোচ্চ পরিমাণ স্ট্রেংথ শো করবে। দ্যাট মিনস প্র্যাকটিক্যালি আমার কন্ডিশন যদি ইউ হয়, কিন্তু আমি যদি ল্যাবে এসে সিডি টেস্ট করি, তাহলে আমার
সয়েলটা ফেল করে যাবে, তার মানে স্ট্রেংথ যা আছে তার সাথে বেশি কনসিডার করছি। আবার প্র্যাকটিক্যালি যদি সয়েলের কন্ডিশন সিডি বা সিইউ হয়, কিন্তু ল্যাবে এসে যদি আমি ইউ টেস্ট করি, তাহলে স্ট্রেংথ যা আসার কথা তার সাথে কম দেখাবে এবং সেটা দিয়ে ডিজাইন করলে আনইকোনমিক্যাল ডিজাইন হবে। সো এই যে বিষয়গুলো এই পর্যন্ত আলোচনা করা হলো, সেটা হলো ট্রাইএক্সিয়াল টেস্টকে কেন সফিস্টিকেটেড বলছি, কারণ প্র্যাকটিক্যাল অবস্থাটাকে সে রিপ্রেজেন্ট করে, নাম্বার ওয়ান থিং। নাম্বার টু, আলাদা আলাদা কন্ডিশনের উপর বেস করে কিভাবে সিইউ, সিডি বা ইউ টেস্ট করা সম্ভব সেটাও আমরা দেখলাম। অ্যান্ড ফাইনালি এই যে তিনটা আলাদা আলাদা যে টেস্ট আছে, এই তিনটা আলাদা আলাদা টেস্টে কি পরিমাণ চেঞ্জ আসে, স্ট্রেংথের ভেরিয়েশন কি পরিমাণ আসে সেটাও আমরা এখানে দেখলাম। এখন প্রশ্নটা হলো প্র্যাকটিক্যালি কখন ইউ বলবো, কখন সিইউ বলবো, কখন আমি সিডি বলবো, এইটা একটু আমাদের বোঝার প্রয়োজন আছে। আচ্ছা, তো প্র্যাকটিক্যালি বিষয়টাকে বোঝার জন্য আমার সয়েলের আমি বিভিন্ন কন্ডিশন জেনারেট করছি এবং এখানে আমি সয়েলের যে নামগুলো আমরা এর আগে সয়েল ক্লাসিফিকেশনের যে নামগুলো শিখে এসেছিলাম সেটার সাথে ম্যাচ করে বলবো। সি দ্বারা আমি ক্লে বুঝাবো, এস দ্বারা স্যান্ড এবং এম দ্বারা আমি সিল্ট বুঝাবো। আচ্ছা, তো আমি এখানে একটা সয়েল প্রোফাইল জেনারেট করছি। ফর এক্সাম্পল আমার এই যে আমি যেখানে হাইলাইট করছি এইটা হলো আমার কনসিডারেবল সয়েল লেয়ার, এটাই হলো আমার মেইন কনসার্ন লেয়ার। তো এটা যদি মেইন কনসার্ন লেয়ার হয়, আমি ধরে নিলাম ফার্স্ট আমি ইউ কন্ডিশনটাকে রিপ্রেজেন্ট করছি। ইউ কন্ডিশন আমি এখানে এম লিখলাম, তার মানে আমার এখানে আমি ধরে নিলাম একটা সিল্ট ডমিনেটিং সয়েল আছে, ওকে। যে এমটা হলো না ভালোভাবে, যে আমার সিল্ট ডমিনেটিং একটা সয়েল আছে এটা, এবং এইটার সেটেলমেন্টই আমার কনসার্ন। এবার ধরে নিলাম এই সয়েলের উপরে আমার ক্লে সয়েল আছে, আর নিচে একটা আমার আর দ্বারা আমি রক বোঝাচ্ছি, নিচে আমার একটা রক লেয়ার আছে। এখন প্র্যাকটিক্যালি কি অবস্থা হবে, প্র্যাকটিক্যালি আমার এই সিল্টের উপরে যে ক্লে সয়েল, তো সিল্টের চাইতে ক্লে সয়েল ছোট পার্টিকেল এবং তার ভয়েডগুলোও খুব কম, সুতরাং এই সিল্ট থেকে ক্লেতে খুব সামান্য পরিমাণ পানি যদি ট্রান্সমিট করেও সেটাকে আমরা ইগনোর করতে পারি, আর এদিকে রক্ত ইম্পারভিয়াস, এদিকে পানি যাবে না। তার মানে স্টেজ ওয়ান, যখন আমি কোনো প্রকার কোনো স্ট্রাকচার করিনি তখন সয়েলের ভিতর থেকে কোনো প্রকার কোনো পানি যেতে পারছে না, তাহলে এটা হলো আনকনসোলিডেটেড অবস্থা। তো আনকনসোলিডেটেড অবস্থার জন্য আমি ইউ লিখলাম। এবার আমি এখানে যখন স্ট্রাকচার করার সময় যদি এমন হয় যে আমি এই ক্লে সয়েলের এখানে আমি একটা বেসমেন্ট করব, আমি এরকম একটা বেসমেন্ট করব। সো বেসমেন্ট যদি করি তাহলে এটাও তো আমি একটা কংক্রিটের ঢালাই দিয়ে দিচ্ছি, অথবা আমি যদি আইসোলেটেড ফুটিংও করি সেটাও তো একটা কংক্রিটের ঢালাই। সো এই যে আমি যখন স্ট্রাকচারে লোড দিব তখনও কিন্তু সয়েল স্যাম্পলের ভিতর থেকে পানি বের হওয়ার কোনো প্রকার কিন্তু কোনো সুযোগ থাকছে না, ওকে। সো যখন আমার স্ট্রাকচারের লোড আসবে তখনও কিন্তু সয়েলের ভিতর থেকে কোনো প্রকার কোনো পানি ড্রেন হওয়ার সুযোগ আসতেছে না, তাহলে সেটা হলো আমার আনড্রেইন অবস্থা, তাহলে সেটার জন্য আমার আনড্রেইনের ইউ চলে আসতেছে। সো প্র্যাকটিক্যালি যদি আমার সিচুয়েশন এরকম হয়, তাহলে আমি সয়েল স্যাম্পলটাকে কালেক্ট করে, এই যে হাইলাইটেড জায়গা, এই জায়গার সয়েল স্যাম্পলটাকে কালেক্ট করে আমি ল্যাবে এনে তার ইউ টেস্ট করব। আচ্ছা, এবার যদি আমি আরেকটা অবস্থা চিন্তা করি, যে আমার এখানে যে হাইলাইটেড যে জায়গাটা ছিল সেটা সিল্ট অথবা আমি ধরে নিলাম এখানে ক্লে সয়েল আছে। আচ্ছা, তো সিল্ট বা ক্লে সয়েল আছে আর এই নিচে আমার রক লেয়ার আছে, অথবা আমি স্যান্ড ধরে নিলাম, ওকে, এবং উপরে আমি স্যান্ড ধরে নিয়েছি। সো আমার নেচারে কি অবস্থা, নেচারে এখন পর্যন্ত আমি কোনো প্রকার কোনো স্ট্রাকচার করিনি, তো নেচারে আমি যদি স্ট্রাকচার না করি তাহলে এই ক্লে অথবা সিল্ট দিয়ে পানি ইজিলি স্যান্ডে কি হতে পারতেছে, ট্রান্সফার হতে পারে। উপরে যেহেতু স্যান্ড আছে উপরে পানি ট্রান্সফার হবে, আর নিচে যদি রক থাকে ট্রান্সফার হতে পারবে না, আর স্যান্ড থাকলে ট্রান্সফার হতে পারবে। তো যাই হোক, নিচেও যদি স্যান্ড থাকে উপরেও স্যান্ড থাকে ডাবল ড্রেনেজ হবে, আর নিচে যদি রক থাকে সিঙ্গেল ড্রেনেজ হবে, সেটা যাই হোক না কেন। তাহলে এই যদি আমার অবস্থা হয়, তাহলে প্র্যাকটিক্যালি আমার কনফাইন্ড অবস্থায় স্টেজ ওয়ানে কি অবস্থা, স্টেজ ওয়ানে আমার সয়েল থেকে পানি ড্রেন হতে পারতেছে, তার মানে কনসোলিডেটেড অবস্থা। তার মানে কনসোলিডেটেড অবস্থার জন্য আমি এখানে লিখবো সি। আচ্ছা, এবার আমি যে স্ট্রাকচারটা করব, হ্যাঁ, সেই স্ট্রাকচারটা হলো ফর এক্সাম্পল আমার একটা বেসমেন্ট হবে। তো আমার যদি একটা বেসমেন্ট হয় এবং নিচে যদি, এই ক্ষেত্রে আমি আবার এদিকে স্যান্ড ধরবো না, আমি ধরে নিলাম একটা রক লেয়ার আছে, আমি এই স্যান্ডটাকে তুলে ফেলে এইখানে যে ঢালাইটা দিব, এই ঢালাইটা কি করবো, একটা কংক্রিটের ঢালাই দিব। সো স্যান্ডটাকে সরায় ফেলে আমি এখানে দিচ্ছি কি একটা কংক্রিটের ঢালাই, ইমপারভিয়াস লেয়ার। তার মানে স্ট্রাকচারের লোড যখন চলে আসতেছে তখন আর পানি কি হতে পারতেছে না, ড্রেন হতে পারতেছে। সো পানি যদি ড্রেন হতে না পারে তাহলে সেই অবস্থাকে আনড্রেন অবস্থা, সেই ক্ষেত্রে আমার চলে আসবে সি
ইউ অবস্থা। তার মানে যখন আমার স্টেজ 1 তার মানে সেলফ ওয়েটে ছিল তখন কনসোলিডেট বা ড্রেন হতে পারতেছিল, সেটার জন্য সি। আর যখন আমার স্ট্রাকচারাল লোড চলে আসছে তখন তার কি অবস্থা, আনড্রেন অথবা আনকনসোলিডেট যে নামে বলি না কেন সেটার জন্য ইউ। তাহলে আমার প্র্যাকটিক্যালি যদি এই অবস্থা হয় তাহলে আমি ল্যাবে এসে ওই সয়েলের টেস্ট করব, সি ইউ টেস্ট। অথবা আরেকটা সিচুয়েশন হতে পারে, ফর এক্সাম্পল আমি এখানে ইয়ে করব না, স্ট্রাকচার করছি না, আমি স্ট্রাকচার না করে রাস্তা করব বা একটা ইমবাঙ্কমেন্ট করব। এখন রাস্তা বা ইমবাঙ্কমেন্ট যাই করি সেটাও কিন্তু নর্মালি স্যান্ড বা গ্রাভেল দিয়ে করা হয়। তার মানে আমার পানি আগেও ড্রেন হতে পারতো, এখন আমি যে স্যান্ড দিচ্ছি বা আমি যে গ্রাভেল দিচ্ছি সেখান থেকেও তো পানি ড্রেন হতে পারবে। কিন্তু আমার এই সয়েল মানে এই যে সিল্ড বা ক্লে লেয়ার যেটা আছে এটা সেটেল হওয়ার জন্য ফর এক্সাম্পল আমার দরকার ছিল 1 থেকে 1.5 বছর, কিন্তু আমার যে কোনো কারণে হোক কাজের চাপ আমাকে 2 থেকে 3 মাসের ভিতরে বেশি লেবার বা ইকুইপমেন্ট ব্যবহার করেও কাজটা শেষ করতে হবে। তার মানে আমার পানি যাওয়ার রাস্তা আছে, কিন্তু পানি যাওয়ার জন্য যে পরিমাণ সময় দরকার আমি সেই পরিমাণ সময় দিচ্ছি না, তাহলেও কিন্তু সয়েলটা কি হবে, আনড্রেন অবস্থায় বা আনকনসোলিডেটেড অবস্থায় ফেল করবে। সো আমার এই ইমবাঙ্কমেন্ট বা রাস্তা করার আগে সয়েলের ভিতর থেকে পানি ড্রেন হতে পারতো, বা ইমবাঙ্কমেন্ট অথবা রাস্তা হওয়ার পরে সয়েলের ভিতর থেকে পানি বের হওয়ার রাস্তা ঠিকই রয়ে গেছে, কিন্তু পানি বের হওয়ার জন্য যে পরিমাণ সময় দরকার ছিল সেই সময় দিচ্ছি না আমি, সুতরাং এটাও আনকনসোলিডেটেড বা আনড্রেন অবস্থায় সয়েলটা ফেল করবে। সো তখনও আমি টেস্ট করব সি ইউ টেস্ট। তাহলে ইউ ইউ টেস্ট কখন করব বুঝতে পারলাম, সি ইউ টেস্ট কখন করব বুঝতে পারলাম। আর সিডি টেস্টটা হলো এই একই অবস্থা। এখন যদি এমন হয় যে আমি রাস্তাটা একটা লম্বা সময় ধরে করব, আমার কনসোলিডেট হতে 6 মাস লাগবে, আমি রাস্তা লেয়ার বাই লেয়ার করে করতে করতে আমার 1 বছর সময় লাগবে, তাহলে ধীরে ধীরে করব। সো ধীরে ধীরে সয়েলের ভিতর থেকে পানি বের হতে পারবে। সো স্ট্রাকচার করার আগে কনসোলিডেটেড অবস্থা এবং যখন স্ট্রাকচার করছি তখনও পানি ড্রেন হতে পারতেছে, তাহলে সেটা হলো আমার সিডি অবস্থা। তো আমরা এর আগে অলরেডি দেখেছি যে ইউ ইউ সি ইউ এবং সিডি অবস্থা আলাদা আলাদা অবস্থায় সয়েলের স্ট্রেংথ কি হয়, সিডি অবস্থায় সর্বোচ্চ স্ট্রেংথ, ইউ ইউ অবস্থা সর্বনিম্ন স্ট্রেংথ, এটা আমরা বুঝতে পারছি। আর এখন আমরা দেখলাম প্র্যাকটিক্যালি কোন কন্ডিশন হবে সেটার উপরে জাজ করে আমরা ল্যাবে কিভাবে টেস্ট করবো। সো আমার প্র্যাকটিক্যালি আমি স্ট্রাকচারে যে ধরনের প্রবলেম ফেস করব বা যে সার্কামস্টেন্স ফেস করব সেই অনুযায়ী ল্যাবে এসে আমি ইউ ইউ সি ইউ বা সিডি টেস্ট চুজ করব, কারণ এই টেস্টের উপরে স্ট্রেংথ নির্ভর করে। এখন আমি যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো ফাইনালি, এটা দিয়ে শেষ করে দিব, সেটা হলো আমি বলেছিলাম যে ইউডি আনকনসোলিডেটেড ড্রেন অবস্থা, আনকনসোলিডেটেড ড্রেন অবস্থা যদি আমি বলি, তা আনকনসোলিডেটেড ড্রেন অবস্থা কোনটা হতে পারে, সেটা হলো ফর এক্সাম্পল এখানে আমার একটা ক্লে সয়েল আছে, তা আমি কি বলতে সরি এখানে আমার একটা সিল্টি সয়েল আছে, ওকে। তো সিল্টি সয়েল থাকার পরে আর উপরে আমার ফর এক্সাম্পল একটা ক্লে সয়েল আছে, নিচে আমার একটা রক লেয়ার আছে। তো রক লেয়ার যেহেতু আছে আমার এই সিল্ট থেকে পানি বের হতে পারবে না, সো পানি যদি বের হতে না পারে আমি এটার জন্য আনকনসোলিডেটেড দিলাম। এখন প্রশ্নটা হলো আমি এমন কি স্ট্রাকচার করব যার ফলে আমার পানি ড্রেন হতে পারবে। নর্মালি কিন্তু সেটা কখনোই হয় না, কারণ আমি যদি একটা বিল্ডিং করি, বিল্ডিং করলে আমি বেসমেন্ট করব, তো বেসমেন্ট করলে এখানে একটা সলিড ঢালাই আসবে, একটা সলিড ঢালাই আসলে সেখান থেকে পানি ড্রেন হতে পারবে। ইভেন আমি যদি আইসোলেটেড ফুটিং করি তাও কিন্তু পানি বের হতে পারবে না। আবার যদি রাস্তা করি, রাস্তা কিন্তু মাটি তুলে ফেলে রাস্তা হবে না, এইটার উপরে গিয়ে আমি রাস্তা করব। সো উপরে লোড দিতেছি কিন্তু আমার এই সিল্টি সয়েলের সাথের যে লেয়ার গুলো আছে সেটা কিন্তু আমি রিপ্লেস করতেছি না। সো নর্মাল সার্কামস্টেন্সে আমি স্ট্রাকচার করার কারণে আনড্রেন বা আনকনসোলিডেটেড অবস্থা ড্রেন অবস্থা কিন্তু নর্মালি হয় না। এই কারণে আমরা এই পরবর্তী স্টেজ 2 এর জন্য ডি কিন্তু দিতে পারতেছি না, এই কারণে আমরা ইউডি টেস্ট করি না। এটা আর্টিফিশিয়ালি সম্ভব। কিভাবে সম্ভব? আমরা যেমন এই ফিলারেশন অফ কনসোলিউশন বা এই টার্মগুলো পড়ে এসেছিলাম, যে লাইক আমি যদি এখানে কি করি, একটা স্যান্ড ড্রেন বা পিভিডি ইনসার্ট করি, তাহলে সেটা হবে যে আমার এই পিভিডি বা স্যান্ড ড্রেন ইনসার্ট করার আগে সয়েলের ভিতর থেকে ড্রেন হতে পারতেছিল না, সেই জন্য আমার আনকনসোলিডেটেড অবস্থা, কিন্তু আমি এই পিভিডি বা স্যান্ড ড্রেন ইনসার্ট করার কারণে তার ভিতর থেকে পানি ড্রেন হয়ে যাচ্ছে, সেটার কারণে আমরা ইউডি। তো এটার তো সম্পূর্ণ আলাদা ক্যালকুলেশন, এটা তো আমার সয়েলের নর্মাল সার্কামস্টেন্সের স্ট্রেংথ না। তো এই কারণে আমরা নর্মালি যখন ট্রাইক্সিয়াল টেস্ট করি আমরা ইউডি টেস্টটা করি না, আমরা এই জন্য ইউ ইউ সি ইউ এবং সিডি টেস্ট করি এবং তাদের ভেরিয়েশন এবং প্র্যাকটিক্যাল কনসিডারেশনগুলো আলোচনা করা হলো। তো এটাই ছিল আমাদের মোটামুটিভাবে ট্রাইক্সিয়ালের ওভারঅল। বাকিটা যখন তোমাদের প্রয়োজন পড়বে তখন হয়তো এটা ডিটেল আরো পড়বে। তো এই আমাদের ছিল শেয়ার স্ট্রেংথ টপিকস। আমরা নেক্সট যে ল্যাটারাল আর্থ প্রেশার, নেক্সট ক্লাসে ল্যাটারাল আর্থ প্রেশার টপিকসটা শুরু করব।